আপনারা কতটুকু সুখ শান্তি দিতে পারলেন? আমি গ্যাসের কথা বলতে চাই, আমি বিদ্যুতের কথা বলতে চাই, আমি শিক্ষার কথা বলতে চাই, আমি স্বাস্থ্যের কথা বলতে চাই। আমি আপনারা এখানে কোনো ভালো কিছু দেখাতে পেরেছেন? জুলাই সনদ যদি স্বাক্ষর হবে তার আগের দিন জামাত ইসলাম এবং এনসিপি বললো আমি স্বাক্ষর করবো না। প্রথমে তো দুই জায়গাতে সরে গেলেন, 100% আমার তো সরি নেই। তিনি অনেক সুন্দর মনের মাধুরী দিয়ে ইচ্ছা মতো বলেছেন। আমি মনোযোগ সহকারে সমস্ত কথাগুলো শুনেছি। তবে আমি ওনার কাছে প্রশ্ন রেখেই আমি ওনার উত্তর দেবো। সেটা হলো এই, জুলাই সনদ স্বাক্ষর করার জন্য খুব বেশি উদ্গ্রীব ছিল জামাত ইসলাম এবং এনসিপি। জুলাই সনদ যদি স্বাক্ষর হবে তার আগের দিন জামাত ইসলাম এবং এনসিপি বললো আমি স্বাক্ষর করবো না। পরদিন যখন জামাত ইসলাম স্বাক্ষর করতে আসলো, রাগ করে এনসিপি চলে গেল কক্সবাজার নেতৃত্ব বললো জামাত আমাদের মুনাফিকি করেছে, ধোঁকা দিয়ে বিশ্বাসঘাতকতা করেছে। সেই জুলাই সনদে কি ছিল যে 5% নারীদেরকে সংসদ সদস্য পদে মনোনয়ন দিতে হবে, এটা কমিটমেন্ট। আমি স্বাক্ষর করেছি। আমার ভাইরা কি একজন নারী দিয়েছেন? 100% কিন্তু এটা ওই জুনিয়র সদস্যের সাথে প্রতারণা করা হলো। দ্বিতীয় আসে কথা ছিল যে যারা সংসদে বিরোধী দলের নেতা হবেন বা বিরোধী দলে যাবেন তারা আলাপ আলোচনার মধ্যে তাদের মধ্য থেকে একজন ডেপুটি স্পিকার নেবেন। সেটা ওনারা নেন নেই বলার পরে এখানে 100% জুলাই সনদকে উপেক্ষা করলো। দুটা মেন পয়েন্ট। আর আমাদের দলের চেয়ারম্যান প্রধানমন্ত্রী বলছেন আমি জুলাই সনদে অক্ষরকে বাস্তবায়ন করব, আর ওনারা করেননি। দুইটা বড় বড় পয়েন্ট। এখন ওরা যদি আমাদের উপর বিক্ষেপ করতে চান জনগণকে এটা মেনে নেবে। এবার আপনি আসেন। কিন্তু আপনারা এখানে মানে আপনাদের এই 6 মাস পরের সফলতা কি আপনারা জামায়াত ইসলামের ব্যর্থতার উপরেই নির্ভর করছে? না না, তা না। আমি বলছি যে উনি যে কথাটা পিন পয়েন্ট করেছেন যে জনগণের ভালো, জনগণ যেটা আমাদের কাছে দায়িত্ব দিয়েছেন বা প্রত্যাশা করেছেন আমরা সেখান থেকে সরে গেছি। ওরা প্রথমে তো দুই জায়গাতে সরে গেলেন, 100%। আমরা তো সরি নেই, আমরা আসি, আমরা লাইনে আছি, আমরা বলতেছি। এখন দেখেন যে জনগণ কি চায়, জনগণ জুলাই সনদের মধ্যে কি আছে, জনগণ হানা ভোট দিল কি জন্য জানে, অনেকেই জানে অনেকেই জানে না। আমিও মনে করি জাতীয় সংসদ নির্বাচনে আমার ভাইকে আমি জিজ্ঞাসা করবো না, আমারটাই বলবো। আমি ওখানে স্বাক্ষর করেছিলাম যে 25 লক্ষ টাকা বেশি আমি খরচ করবো না। হ্যাঁ, আমি দায়িত্ব নেই বলছি, যেহেতু আমি মুসলমান সে তার দায়িত্ব নেই বলছি যে আমি 25 লক্ষ টাকা বেশি খরচ করেছি। আমার ভাইকে যদি আমি বলি যে আপনি কি 25 লক্ষ টাকার মধ্যেই ছিলেন, আমি তাকে প্রশ্ন করবো না। কারণ এটা যদি বলেন, মিথ্যা বলেন, তাহলে ওনার ইমান নষ্ট হয়ে যাবে। আমি ওনার ইমানটা নষ্ট হয়ে দিতে চাই না। আমার কথা বললাম। আমি বলবো যে আমার এলাকায় যিনি এমপি উনি মিনিমাম 15-20 কোটি টাকা খরচ করেছেন। আমার ওখানে বিদ্রোহী প্রার্থীকে দিয়েছে 6 কোটি টাকা। ওখানে এক্স এমপি। আচ্ছা, তার মানে আপনি সবচেয়ে বেশি করেছেন প্রত্যেকেই। আচ্ছা না, কিন্তু আপনার ভোটগুলি কি কেন? আমার প্রত্যেকেই, আমি বলি প্রত্যেকে। আমি কথাটা কেন বলছি, আমি বলছি যে এইটা নির্বাচন কমিশন আমাদেরকে বাধ্য করেছে, যে অবাস্তব। ঠিক তেমনি ভাবে হানা ভোট 4টা পয়েন্ট ছিল না, কেউ আমরা 4 পয়েন্টে একমত না, কেউই না। কেউ 2টার সাথে একমত, কেউ 3টার সাথে একমত, কেউ 1টাতে একমত। অথচ নির্বাচন কমিশন আমাদের বাধ্য করেছে আমাদের বিবেকের সাথে প্রতারণা করতে। হ্যাঁ দিলেও আপনি বিবেকের সাথে প্রতারণা করবেন, যদি একটা আপনি 3টার বিরুদ্ধে আপনি না দিলেও আপনি বিবেকের সাথে প্রতারণা করবেন। কারণ আপনি ইয়ের পক্ষে 2টা পয়েন্ট আপনার পছন্দের। এই বাধ্য, যেমন আমাদের 25 লক্ষ টাকা নির্বাচন ব্যয় নির্ধারণ করে দিয়ে বাধ্য করেছে লিখতে মিথ্যা কথা। এখন আমি খরচ করলাম 25 লাখের বেশি, আমি স্বাক্ষর করলাম 24,99,999 খরচ করেছি। আমি একমাত্র ব্যক্তি, আমি কোনোদিনও আমার এই ব্যয়ের হিসাবের এটা আমি স্বাক্ষর করব কোনোদিনও করিনি। আমি আমার এজেন্ট দিয়ে করাই, চিফ এজেন্ট দিয়ে করাই। এত বড় মিথ্যা আমি বলতে পারবো না। আমি যদি 25 লাখ টাকার বেশি খরচ করি, 25 লক্ষ টাকার মধ্যে ব্যয় সীমিত রেখেছি বলে করি, তাহলে আমি 300 টাকা কম করে 3,000 টাকা কম করে সেখানে এতটুকু কাম। আজকে যে সংসদ সদস্যদের মধ্যে যে এই জিনিসগুলো হচ্ছে, কেন এটা বাধ্য।
পরিস্থিতি নিয়ে আসে। আমি এই জায়গায় স্বাক্ষর করেছি। প্রথমে আমি স্বাক্ষর করলাম মিথ্যা। আমি মনে প্রাণে জানি যে 25 লক্ষ টাকা নির্বাচন হবে না। তারপরে আমি এটা ফিল আপ করে দিলাম, শপথ নিলাম যে আমি 25 লক্ষ খরচ করবো। নির্বাচন করার পর 25 লক্ষ বেশি খরচ করেছি, আমি আবার বললাম মিথ্যা, যার 25 লক্ষ টাকার ভিতরে খরচ করেছি। আচ্ছা, ঠিক হানা ভোট একই, যে না দিয়েছে সেও বিভাগে প্রতারণা করছে, যে হা দিয়েছে সে প্রতারণা করছে। সবগুলো পার্টি এক না, ওনাকে জিজ্ঞাসা করে 4টা পয়েন্টে উনি এক না, না হা দিলেন কি করে। এবার আপনি আসেন, আমরা যে কাজটা করেছি আমাদের সরকারের এই যে 6 মাসের সফলতার কথা ওনারা দেখেন না। কালকে 1 ঘন্টা 45 মিনিট ধরে কিন্তু বক্তব্য দিয়েছে। এই 180 দিনের কতগুলি কাজ করেছে। প্রথমত আপনি আসেন, বিদ্যুৎ না কেন প্রথমে আমার কথা বলতে দেন। প্রথমে আসেন আপনি 12 লক্ষ কৃষককে 10,000 টাকার কৃষি ঋণ, কারণ ঋণ 20-25 হাজার টাকা হয়ে গেছে, ইন্টারেস্ট সহ সব মাফ করে দিচ্ছে। কত বড় কাজ চিন্তা করা যায়। যে কাজটা করেছেন বেগম খালেদা জিয়া, তার নির্বাচন ইচ্ছা ছিল না কেন, সালে 10,000 টাকা কৃষি সুদ মাফ করবেন, 5,000 টাকা কৃষি সুদ সব মাফ করবেন। বেগম খালেদা মাফ করে দিয়েছেন 10 টাকা কৃষি সুদ, 5,000 টাকা সুদ আসল মাফ করে দিয়েছেন, শত কোটি টাকা। সেই জন্য মাফ যে করলেন, এগুলি তো আমাদের উপর দায়, মানুষের উপর দায় না। এই দেশের মানুষদের জন্য তো আপনি যে টাকাগুলি মাফ করেছেন, এগুলি আবার না, এইটা আমার কৃষক, সেটা ঠিক আছে, কৃষকের উপরে আপনি কি করেছেন, বাঁচতে হবে। ম্যাডাম খালেদা জিয়াকে সাইফুর রহমান বলেছিলেন, ম্যাডাম যেটা কাজ শুরু করলেন আপনি, সব কৃষকদের লোন মাফ করে দেন, কৃষক বাঁচলে আমরা বাঁচবো, আমরা বাঁচলে বাংলাদেশ থাকবো। এই যে কতগুলো পজিটিভ যে দিকগুলো তারেক রহমান দেখেন। এই যে আসেন পজিটিভ আসেন, এই যে আপনার এটা একটা নিরুৎসাহিত করা বা ই করা, যেমন ট্যাক্স ফ্রি গাড়ি। কার জন্য? সংসদরা নিতে তো, এটা তো ওনারাও নেয়নি। আর এটা তো বিএনপিতে সংখ্যাগরিষ্ঠ। হ্যাঁ, বিএনপি এখন বলতে না ট্যাক্স ফ্রি গাড়ি নেবো আমরা, তো না আমি বলছি আমি একটু বড় দাগে যদি আসি, মাস পিপল কতটুকু ভালো আছে এই 6 মাসে, মাস পিপলকে আপনারা কতটুকু সুখ শান্তি দিতে পারলেন। আমি গ্যাসের কথা বলতে চাই, আমি বিদ্যুতের কথা বলতে চাই, আমি শিক্ষার কথা বলতে চাই, আমি স্বাস্থ্যের কথা বলতে চাই। আমি আপনারা এখানে কোনো ভালো কিছু দেখাতে পেরেছেন? আপনার প্লট এটা হল না, গ্যাসের কথাই বলে এই যে ওনারা যদি ক্ষমতা থাকতেন, সরকার গঠনের 11 দিনে 9 দিনের মাথায় ইরান আক্রান্ত হয়েছে ইসরায়েল এবং আমেরিকা দ্বারা। এই যে তেলের ক্রাইসিস সারা পৃথিবী, আপনি যেখানে ছিলেন সেই দেশেও তেলের দাম কি বাড়ে নেই? আমাদের তো 1.5 মাস সরকার আটকে রেখেছিল তেলের দাম বৃদ্ধি না করে। এবং আমি মার্কিন যুক্তরাষ্ট্রের মেরিল্যান্ডের সাদত নামে আমার আপনার টকশো শুনে যে আমাকে একটা ফোন করে দিয়েছিল, ওই যে এর সাথে টকশো ছুটি হয়ে গেছিল। তো আমি ওকে জিজ্ঞাসা করলাম যে তোমার ওখানে তেলের দাম, সেসব দেশে ঠিক আছে, সেসব দেশে এখনো পর্যন্ত মানুষ মানে বিদ্যুৎবিহীন থাকে না কোনো দেশ। না বিদ্যুৎ আমি তো কখনোই দেখিনি সে দেশে হয়তো তাদের $1 জায়গাতে $1.50 হয়েছে, কিন্তু $1.50 জন্য $2 রাতের বেলায় বিদ্যুৎবিহীন থাকবে এরকম ঘটনা কোথাও নাই, বাংলাদেশে থাকে হয়। আমি সেটার উদাহরণ হিসেবে নিয়ে আসছি, আপনি সময় না করে আপনাকে যে আমি পয়েন্টে একটু আসি। জনাব অধ্যাপক মজিদুর রহমান যেটি বলেছে যে আপনারা সারা দেশে দলীয়করণ করেছেন, এটার জবাব? এটার জবাব এক কথা, এই যে যখন ধরেন আপনার দল কেউ ক্ষমতা ছিল না, এই যে বিশ্বের ভাইস চ্যান্সেলরদের কথা বলতেছেন, জেলা প্রশাসকদের পরিষদের প্রশাসকদের কথা বলতেছেন, তো অসত্য সত্য। হ্যাঁ, তো যখন থাকা বিশ্বের ভাইস চ্যান্সেলর এর আগে ছিল কে ছিল? জামাত ছিল না? কোন কারণে ওনাকে নির্বাচিত হয়েছিল? নির্বাচন ম্যান্ডেট দিয়েছে জনগণ। রাষ্ট্রীয় বিষয়ের ভাইস চ্যান্সেলর জামাত ছিল না? চিটাং বিষয় কে বলছে? জামাত ছিল না। ওই ওরা হলো কিভাবে? ওই যে আপনি প্রথমে যে বললেন যে ইন্টারিম গভর্নমেন্ট জামাত ইসলামের, না এটা আমি মানুষের পারসেপশন হিসেবে বলেছি, সেটা জবাব দিয়েছেন, কিন্তু এখন মানুষের পারসেপশন তো হলো মানে পারসেপশন এক জিনিস আর বাস্তবতা ভিন্ন জিনিস। বাস্তবতা এটাই ছিল। জামাত ইসলামের ক্ষমতা ছিল না কেন? চিটাং বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর জামাত ছিল না? কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর জামাত ছিল না? আমার ওখানে ডিসি জামাত ছিল না? আমার ওখানে ইউনিয়ন জামাত ছিল না? ডক্টর মোহাম্মদ ইউনূস কি জামাতের নেতা ছিল? ডক্টর মোহাম্মদ ইউনূস, ডক্টর ইউনূসকে ব্যবহার করে, এনসিপি কে ব্যবহার করে আমার ওখানে ডিসি জামাত ছিল, আমার পাশে জামাত ছিল। আপনারা করতে পারেন? আমি পারিনি, সে মানে একটা পরে তারা তাদের গিফট নিয়ে গেছিল। কারা নিয়ে গেছে? ডক্টর মোহাম্মদ ইউনূসকে নিয়ে গেছে। ইউনূসকে ব্যবহার করে তারা, এবং অনেক আওয়ামী লীগ, সেই ব্যবহার আপনারা কেন? অনেক আওয়ামী লীগ, না আমরা তো যাইনি, অনেক আওয়ামী লীগ, কাছাকাছি আওয়ামী লীগ, খুব বেশি সিরিয়াস পাকা আওয়ামী লীগ না, তারা তো সব একটা পরে জামাত হয়ে গেছে। তারা কি ওই কাজটা করেছে?
আমার ওখানে ইউনিয়ন জামাত কেমন জামাত ছিল দেখেন, আমাকে হারানোর জন্য। এবার এমন অবস্থা হয়েছে যে একটা কথা শুনেছি, আপনাদের একজন সাবেক এমপি সাহেব খুব প্রভাবশালী, তিনিও বলেছেন যে রাজশাহী জেলার সবাই জামাত করে, বিএনপি যারা না সবাই জামাত করলে তো সবচেয়ে দেখে, তিনি এই কথা বলেছেন। মানে ওই নেতারা রাজশাহী জেলার যত নেতারা উনি এটা বলেছেন স্পষ্টভাবে, উনি ওইটা বলেছেন কি জামাত নিয়ন্ত্রিত, সেটা বলেছেন। আমি ওইটা আমি শুনি নাই, বলতে পারবো না। কিন্তু আমার কথা হলো যে জামাত ইসলাম আজকে তো ক্ষমতায় যেত, ঠিক করতো ওনারা। ক্ষমতা না গিয়েই যে ক্ষমতা গেলে ওনারা কি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলরকে বিএনপি কাউকে দিতেন? রাষ্ট্রপতির ভাইস চ্যান্সেলরকে বিএনপি কাউকে দিতেন? জেলা পরিষদকে বিএনপি কাউকে দিতেন? ডিসি কি বিএনপি কাউকে দিতেন? না, না দিতেন না। এখন আমার দল রাষ্ট্রীয় ক্ষমতায়, আমার দলের আদর্শ যারা বিশ্বাস করে, সে যদি একটা জায়গায় সে কি করলো সেটা দেখার বিষয়, দুর্নীতি করলো কি সুন্দর চালালো সেটা দেখার বিষয়, বিরাট সাদা না কালো সেটা বড় ব্যাপার না, এই যদি মানে কিনা সেটা ব্যাপার। আমার ওই লোক যেমন বাংলাদেশ ব্যাংকের গভর্নর নিয়ে কথা বলে, তারা বাংলাদেশ ব্যাংকের গভর্নর এর আগে যারা আছে মহাশিক্ষিত, আত্মীয় রহমানের মতো মহাশিক্ষিত। আমি যতটুকু বুঝতে পেরেছি, আমার দেশটাকে জনগণের জন্য আমার দেশ পরিচালনা করতে হলে আমার যাদেরকে দিলে জনগণ সেবা পাবে তাদেরকে তো আমরা দেবো। আমরা এখন জামাত ইসলাম একজনকে নিয়ে বসায় দেবো বা আমেরিকার একজনকে নিয়ে বসায় দেবো, তার মানে আপনার এখানে জাস্টিফিকেশন রয়েছে যে যারা তাদেরকেই দিবেন জনগণের জন্য। আমি আপনার কাছে আবারও আসছি, আমি আপনার কাছে আবারও আসছি, আমি একটু অধ্যাপক মুজিবুর রহমান, আমি অতগুলো প্রশ্ন উত্তর দিতে পারলাম না তো, যে আপনি আধা ঘন্টা ধরে শুনে আমার কাছে আমি আপনি আসলে আরো কিছু বলার, কিন্তু আমার আসলে সময়ের একটু অন্য কারণে আমি পুরো আমার বলা হয়ে গেছে। না, আমি আপনার কাছে আবারও আসছি।